দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ। বিদ্যুৎ মিটারের ডিজিটাল অত্যাচার, টোকেন নম্বর তুলতেই দিন পার। ভারতকে বাদ দিয়ে প্রথমেই কেন মালয়েশিয়া চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী? গণশুনানির কথা জানে না মানুষ, প্রতিমন্ত্রীর ছেলেদের নামে ইউনিয়ন প্রস্তাবকারী যুবদল নেতা। মাদকের চেয়েও ভয়ঙ্কর নেশা, দিনে বড়লোক রাতে ফকির। যমজ দুই বোনের সঙ্গে বিয়ে হলো যমজ ভাইয়ের। 40 বছরের পুরনো 300 কোটির হাসপাতাল যেন ভৌতিক বাড়ি, কিন্তু কেন? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিপেড বিদ্যুৎ মিটার রিচার্জ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন লক্ষ্মীপুর পৌর এলাকার গ্রাহকরা। আগে যেখানে 20 থেকে 40 ডিজিটের টোকেন নম্বর পাওয়া যেত, সেখানে এখন 80 থেকে 220, এমনকি 240 ডিজিট পর্যন্ত দীর্ঘ নম্বর আসছে। এসব নম্বর মিটারে প্রবেশ করাতে গিয়ে ভুল করছেন অনেকেই, ফলে মিটার লক হয়ে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গ্রাহকরা বলছেন, ডিজিটাল মিটার মানুষের সুবিধার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এখন 150 থেকে 200-র বেশি ডিজিট চাপতে হয়। ভুল হলে আবার শুরু করতে হয়। অনেক সময় মিটার লক হয়ে যায়, এতে ভোগান্তি বাড়ছে। আসলে সার্ভারে আমরা সমস্যা থাকে, ঠিকমতো কাট পাই না, একদিন দুই দিন মানুষও চলে যায় ঘন্টার পর ঘন্টা। আগে সেটাই ভালো ছিল, এখন যে এই যে এবার দিছে যে 200 ওয়ার্ডের মতো 220টার মতো, এখন এগুলা টিপতে তাদের ভুল হয়ে যায়। দীর্ঘ টোকেন নম্বরের পাশাপাশি রিচার্জের অর্থ থেকে বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়ার অভিযোগও রয়েছে গ্রাহকদের। অনেকের দাবি, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও ভ্যাট কেটে নেওয়ার পর ব্যবহারযোগ্য ব্যালেন্স অনেক কমে যায়। 200 টাকা জমা দিলে 150 টাকা আসে, 130 টাকা আসে, আর টাকা নাই আমাদের। আমরা কত ভোগান্তির মধ্যে আছি। কোনো গ্রাহক আবার আগের পোস্টপেড ব্যবস্থাকে ভালো বলছেন। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন ট্যারিফ, বিভিন্ন চার্জ ও বকেয়ার সমন্বয়ে তথ্য মিটারে হালনাগাদ করার কারণেই সাময়িকভাবে দীর্ঘ টোকেন নম্বর তৈরি হচ্ছে। একবার তথ্য হালনাগাদ হলে পরবর্তী রিচার্জে স্বাভাবিক টোকেন নম্বর পাওয়া যাবে। এই মিটার সাময়িক সমস্যার জন্য 220টা নাম্বার করে আসতেছে। বিদ্যুতের রেট বৃদ্ধি পাওয়ায় 220টা নাম্বার একবারই আসবে, আর আসবে না। একবারই প্রেস করতে হবে, আপনার কষ্ট করতে হবে, 220টা নাম্বার টিপে ঢুকাতে হবে। এরপর থেকে আপনার 20টা নাম্বার করে আসবে। প্রযুক্তির সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রিপেইড মিটার চালু করা হচ্ছিল, কিন্তু সেই প্রযুক্তি এখন অনেক গ্রাহকের জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে ভারত ও ভুটান যাচ্ছেন। তবে কয়েক মাস পার হতেই জানা গেছে, প্রথম বিদেশ সফর হিসেবে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। আগামী 21 ও 22 জুন মালয়েশিয়া সফর শেষে 23 জুন প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকেই বেইজিংয়ে যাবেন। এরপর সেখানে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে 26 জুন তিনি ঢাকায় ফিরবেন। ভারত ও চীনকে এড়িয়ে কেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে তৃতীয় দেশ মালয়েশিয়াকে বেছে নিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বিশ্লেষকদের ধারণা, ভারত চীন বিতর্ক এড়ানো কিংবা সম্পর্কে ভারসাম্যের বার্তা দেওয়ার চেষ্টা এবং ভারতকে নিয়ে জনমনে থাকা প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে কৌশলগত কারণেই প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ফরিদ হোসেন বলছেন, প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া প্রধানমন্ত্রীর একটি কৌশলগত সিদ্ধান্ত, যা আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ বিনিয়োগ ও শ্রম বাজারের ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আবার আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে দেশটির নিরপেক্ষ ভূমিকা রয়েছে। পাশাপাশি চীন ও পশ্চিমাদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে দেশটির। এজন্য দুই শক্তিধর দেশ ভারত ও চীনের বিতর্ক এড়িয়ে প্রধানমন্ত্রী কুয়ালালামপুরকে বেছে নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাংলাদেশের দিক থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে শ্রমবাজার বিষয়ে। বিশেষ করে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি পাঠানোর বিষয়ে কাজ করবে সরকার। পাশাপাশি শিক্ষা খাতেও দেশটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা আছে, যাতে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে পারে। তবে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের চেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে চীন সফরকে ঘিরে।
এ সফরে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে প্রায় 15টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বিশেষ গুরুত্ব পেতে পারে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় আরেকটি সেতু নির্মাণ সহ বাংলাদেশের চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। এর বাইরেও চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি, মুদ্রা বিনিময় চুক্তি এবং বাংলাদেশে একটি চীনা ব্যাংক স্থাপনের পাশাপাশি দুই দেশের মধ্যে থাকা বিনিয়োগ চুক্তিগুলোর আপগ্রেডেশনের প্রস্তাব আলোচনায় আসতে পারে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। মিরাকেলি প্রতিমন্ত্রী শাহে আলমের সন্তানদের নামের সঙ্গে নবগঠিত দুটি ইউনিয়নের নাম মিলে গেছে, এমনটা তিনি সংসদে দাবি করলেও অনুসন্ধানে উঠে আসে ভিন্ন চিত্র। প্রশাসন বলছে গণশুনানির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়ে নাম চূড়ান্ত করা হয়েছে। তবে প্রশাসনের নথিতে যেসব স্থানে গণশুনানি হওয়ার কথা রয়েছে সেখানে গিয়ে ভিন্ন চিত্র পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন এই ধরনের কোনো গণশুনানি হওয়ার কথা তাঁরা শোনেননি। আবার নতুন ইউনিয়নগুলোর নামের প্রস্তাবক হিসেবে যাদের কথা বলা হচ্ছে তারা দুজনই যুবদলের নেতা। গণশুনানির জন্য গঠিত কমিটির সভাপতির কাছে আয়োজনের কোনো ছবি বা নথি চাইলে তিনি তা দিতে পারেননি। 11 জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলা 5টি এবং মোকামতলা উপজেলার 8টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে মীরবাড়ি ইউনিয়ন। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন 3টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন ও স্বর্ণগ্রাম ইউনিয়ন। অভিযোগ উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাসভবন মীরবাড়ির নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে মীরবাড়ি। অন্যদিকে তার 2 ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নাম অনুসারে মোকামতলা উপজেলায় নবগঠিত 2টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে যথাক্রমে সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন। প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ভাইয়ের মেয়ে স্বর্ণালীর নামের সঙ্গে মিল রেখে মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম নামে নতুন ইউনিয়নটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রথম আলোর এক প্রতিবেদন থেকে এই সব তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও সমালোচনা হয়েছে, আর এতে বিব্রত অবস্থায় পড়েছে সরকার, যেখানে প্রধানমন্ত্রী নিজে তার পিতা মাতার নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণকে নিরুৎসাহিত করেছেন, সেখানে প্রতিমন্ত্রীর এই কর্মকাণ্ড বিতর্কে জন্ম দিয়েছে। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। দেশের নতুন এক নীরব মহামারী হিসেবে আবির্ভূত হয়েছে অনলাইন জুয়া বা গ্যাম্বলিং। ইন্টারনেটে সহজলভ্যতাকে কাজে লাগিয়ে মাদকের চেয়েও ভয়ঙ্কর এই নেশায় আসক্ত করা হচ্ছে দেশের তরুণ ও যুব সমাজকে। রাতারাতি বড়লোক হওয়ার লোভে সর্বশান্ত হারাচ্ছে হাজারো মানুষ। এর হারজিত দুটোই রয়েছে, তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী জুয়ার সফটওয়্যার এমনভাবে ডিজাইন করা যার ফলে মাঝে মাঝে খেলোয়াড়রা জয়ের মুখ দেখে। তখন খেলোয়াড়রা মনে করে এর আগে সে যা লস করেছে এবার সেটা উসুল করে নেবে। কিন্তু জুয়া খেলার নিয়ম এমনটাই থাকে যে কাউকে প্রলুব্ধ করা হয় যাতে সে শেষ পর্যন্ত খেলতে থাকে এবং কোনো লাভ নিয়ে বের হতে না পারে। ফলে সমাজে আশঙ্কাজনকভাবে বাড়ছে পারিবারিক কলহ, ডিভোর্স, চুরি, ছিনতাই, এমনকি আত্মহত্যার ঘটনাও। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে চীন, নাইজেরিয়া সহ বিদেশি বিভিন্ন চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে এইসব জুয়া সাইট। তাদের দেশীয় এজেন্টের পাশাপাশি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের কিছু অসাধু কর্মীও এগুলোর সাথে জড়িত। তাদের হাত ধরে প্রতিদিন বিদেশে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। অভিযান চালিয়ে সাইট বন্ধ ও জড়িতদের গ্রেপ্তার করা হলেও দুর্বল আইন এবং মূল চক্র দেশের বাইরে থাকায় এই ডিজিটাল থাবা পুরোপুরি নির্মূল করতে রীতিমতো হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছোটবেলা থেকেই মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আব্দুল জব্বার 2 যমজ ভাই স্বপ্ন দেখতেন একসাথে চলবেন, জীবনসঙ্গীও হবে যমজ 2 বোন। একসময় 2 ভাই চলে যান দুবাই। পরিবার থেকেও তাদের জন্য খোঁজা শুরু হয় পাত্রী, কিন্তু তাদের ইচ্ছা যমজ 2 বোনকেই তারা বিয়ে করবেন।
অবশেষে ব্যাটে বলে মিলে গেল, খোঁজ মিলল যমজ দুই বোনের। দুই পরিবার রাজি হওয়ায় তাতেই মিলে গেল 4 হাত। যমজ দুই বোন সুমাইয়া আক্তার পাতা ও সোনিয়া আক্তার লতার সঙ্গেই বিয়ে হলো আব্দুর রাজ্জাক আব্দুল জব্বারের। তাদের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যমজ নবদম্পতিদের এক নজরে দেখতে বিয়ে বাড়ি ভিড় জমায় বিভিন্ন এলাকার লোকজন। জীবনে প্রথম দেখলাম যে যমজ মেয়ে যমজ ছেলে বিয়ে হইতেছে, তা আমরা খুশি যে এরকম একটা বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম একটা সাক্ষী বিয়ে। যমজ দুই বোন সুমাইয়া ও সোনিয়া ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন, তারাও কখনো আলাদা থাকেননি। দুই যমজ ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ায় তারাও অনেক খুশি। সবার কাছে দুই বোন দোয়া চেয়েছেন। দুই বোনের সাথে যমজ দুই ভাইয়ের বিয়ে শুনতেই অনেকটা অবিশ্বাসের মতো। এমন বিয়ে দেখা স্বপ্নের ব্যাপার। 17 জুন সেই বিরল ঘটনাই ঘটেছে টাঙ্গাইলের ভুয়াপুরে। জেলার ভুয়াপুরের কষ্টপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ের সঙ্গে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার রাজীবপুর গ্রামের মোহাম্মদ নুরুল আলমের দুই যমজ ছেলের বিয়ে হয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। 4 দশকেও দৃশ্যমান হয়নি এই আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালটি, অথচ এর নির্মাণ ব্যয় জানলে চোখ কপালে উঠবে। 300 কোটি টাকার হাসপাতালটি এখন মাদকসেবীদের আখড়া। এখানে রোগীর ঠাঁই না হলেও বসবাসের উপযোগী হয়েছে বিষাক্ত পোকামাকড় আর সাপের। পাখির চোখে হাসপাতালটি দেখলে অবাক হবেন যে কেউ। বিস্তীর্ণ সবুজ মাঠে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল অট্টালিকা। চোখ ধাঁধানো আধুনিক স্থাপত্য শৈলী। ঢাকার খুব কাছেই এর অবস্থান। ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তবর্তী এলাকায় পাইকপাড়া ও ওয়ারশি এই দুই গ্রামের প্রায় 16 একর জমির ওপর তৈরি করা হয়েছে ইউনুস খান মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল, মসজিদ ও দৃষ্টিনন্দন পুকুরও রয়েছে এখানে। এই এই ভবনটা আপনার অনেকদিন যাবৎ পড়ে রয়েছে। আমরা পরিত্যক্ত অবস্থায় দেখতেছি, আপনার অনেক মনে হয় আমাদের জন্মের আগে থেকে দেখতেছি। বাকি হসপিটালটা নেশার মতো একটা আকড়া হয়ে গেছে। এখানে অনেক যুবক পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। কথায় প্রত্যন্ত অঞ্চলে আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে 1995 সালে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। শিল্পপতি ইকবাল খানের বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরপর ক্যান্সার হাসপাতাল হিসেবেই এখানে কাজ শুরু হয়। টানা 20 বছর ধরে চলা নির্মাণ কাজ শেষ পর্যায়ে এলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে তা থেমে যায়। জানি যে মসজিদ, মাদ্রাসা এবং স্কুল, কলেজ সবই এখানে আছে। এটা যদি এটা অনেক বড় প্রজেক্ট, প্রায় 300-400 কোটি টাকাটা ছিল। আমাদের এখানে ওইরকম ভাবে হসপিটাল নেই, তো এটা আসলে যদি সরকার একটু দেখতো তাহলে কিন্তু আমাদের জন্য উপকার হইতো। 2017 সালে প্রধান উদ্যোক্তার মৃত্যুর পর পুরো প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। তবে সরকার কিংবা কোনো ব্যক্তি এগিয়ে এলে মালিকপক্ষ রাজি আছে বলে জানান তিনি। কোনো ব্যক্তি যদি এটাকে মেডিকেল কলেজ বা হসপিটাল, ক্যান্সার হসপিটাল রূপে যদি প্রতিষ্ঠিত করার জন্য আগে আসে, তাহলে পরে ওনারা স্বেচ্ছায় সেটা গ্রহণ করবে। প্রশাসন বলছে হাসপাতাল চালুর বিষয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে রিপোর্ট হয়েছে, আমরা অথরিটিকে জানিয়েছি যে এটা যদি সরকারি উদ্যোগে বা ব্যক্তি মালিকানা থেকে সরকার নিয়ে কোনো স্বাস্থ্যসেবার খাতে ওটাকে ব্যবহার করা হয়, তাহলে জায়গাটা এখানে উপত্যকা থেকে অনেক দূরবর্তী স্থান, তাহলে ওই এলাকার মানুষ তাদের উপকৃত হবে। হাসপাতালটি চালু করা হলে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মানুষের স্বাস্থ্যসেবায় আসবে আমূল পরিবর্তন। তাই এলাকাবাসীর চাওয়া হাসপাতালটির বাকি কাজ শেষ করে চালু করা। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।